এখন আমরা দেখব বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি কত এবং কোন দিকে হবে। অর্থাৎ আমরা এখন দেখছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপরে কতগুলো অ্যাপ্লিকেশন। আমাদের কীভাবে দেখতে হবে যে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হচ্ছে এবং কোন দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটি ক্রিয়া করে। তো তার আগে আমরা প্রথমে কয়েকটা বিষয় আমরা দেখে নেব। দেখে নাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান করবার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হচ্ছে সেইটা আমরা এখান থেকে দেখব। দেখো, আমরা এখানে একটা বিন্দু আধান নিয়েছি, এটা হলো প্লাস কিউ। কোনো চিহ্ন দেওয়া না থাকলে সেটাকে প্লাস ধরে নিতে হবে এবং এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, এখানে বি বিন্দু, এই বিন্দুতে আমরা একটি একক ধনাত্মক আধান আছে এরকম মনে করব। আমরা এটা অলরেডি আগেই বলেছি যে যখনই কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে যাব তখন সেই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান আছে এটা ধরে নিয়ে আমাদের গণনাটা করতে হবে। তাহলে এখানে একটা +1 আধান আছে, তাহলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E সমান 1/4πε0 SI পদ্ধতি ইন্টু Q/r²। ঠিক আছে, এবং লক্ষ্য করে দেখো যেহেতু এখানে আমরা একটা +1 ধরেই নিয়েছি, অতএব এইটা বিকর্ষণ বল হবে এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এদিকে। অর্থাৎ এটা +q, বি বিন্দুতে +1 এর উপরে বিকর্ষণ বল প্রয়োগ করেছে এবং সেই বিকর্ষণ বলের কারণে বি বিন্দুতে আধানটিকে এ বিন্দুর +q আধানটা ঠেলা দেবে, অর্থাৎ এটা বি বিন্দুকে বহির্মুখে ঠেলবে, তাই প্রাবল্যের অভিমুখটা বাইরের দিকে ক্রিয়া করবে। আবার লক্ষ্য করে দেখো, এইখানে একটা -q আধান নিলাম, এটা এ বিন্দু, এটা নিলাম বি বিন্দু, এই বিন্দু দূরত্বটা হলো r, তাহলে এখানেও আমি একটা +1 আধান আছে আমরা ধরে নেব। তাহলে এক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা দেখো একই হবে। এই আধানটি উৎস আধান বাই r², উৎস আধান বাই r², তাহলে এখানেও তাই হবে, কিন্তু অভিমুখটা যাবে এই দিকে। এইটা হলো প্রাবল্যের অভিমুখ। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো প্রাবল্যের অভিমুখ ভিতর দিকে কেন? -q আধানটা এই +1 আধানটিকে নিজের দিকে আকর্ষণ করবে, সেই জন্য এই আধানটাকে আমরা স্থির ধরে নিয়েছি, তাহলে বিটাকে নিজের দিকে টানবে, তার ফলে আকর্ষণ বলটা এই দিকে তীর চিহ্নটা দিতে হবে। তাহলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্ণয় করবার সময় প্লাস এবং মাইনাস আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কিনা সেটা আমাদের দেখতে হবে, আকর্ষণ বল বিকর্ষণ বল কিনা সেটা দেখতে হবে। বিকর্ষণ বল সৃষ্টি হলে আউটওয়ার্ড বাইরের দিকে হবে, বহির্মুখের তীর চিহ্নটা পাওয়া যাবে, অর্থাৎ প্রাবল্যের অভিমুখটা বহির্মুখে পাওয়া যাবে। এবং -q আধান যদি সোর্স চার্জ হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটা -q আধানের দিকে হবে। তাহলে কোনো বিন্দুতে প্রাবল্য +q আধান সাপেক্ষে বহির্মুখে হয় এবং -q আধানের দিকে হয়, এটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। এবার আমরা দ্বিতীয়টায় চলে যাব। নাম্বার 2 দেখো, কোনো একটা বিন্দু নিলাম, এখানে ধরো এটা ধরে নিলাম একটা Q1 আধান আছে, এইটা Q2 আধান আছে, এবং এইখানে একটা বিন্দু নিলাম এ বিন্দু, এইটা ও বিন্দু, এটা বি বিন্দু, এই দূরত্বটা ধরো r1, এই দূরত্বটা ধরো r2। তাহলে ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কি হবে এবং কত হবে সেটা দেখো। তাহলে Q1 এর জন্য ও বিন্দুতে প্রাবল্য হলো EA, সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করছি Q1/r1²। স্বাভাবিকভাবেই এটা প্লাস, এখানে +1 ধরে নিয়েছি, তাহলে এই দিকে হলো EA।
অনুরূপভাবে দেখো ইবি অর্থাৎ Q2 আধানের জন্য ইবি Q2 আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্য Q2/R2²। ঠিক আছে, তাহলে ইবি এই দিকে হবে, অর্থাৎ এইটা হলো ইবি। তাহলে ও বিন্দুতে যখন আমি লব্ধি প্রাবল্য নির্ণয় করতে যাব, তখন দেখো ও বিন্দুতে ইএ এবং ইবি দুটো বিপরীত মুখে ক্রিয়া করে, অতএব লব্ধি প্রাবল্যের পরিমাণ ই সমান ই এ মাইনাস অফ ইবি অথবা ইবি মাইনাস অফ ইএ। এইভাবে লব্ধির প্রাবল্যটা পাওয়া যাবে। এবং লক্ষ্য করে দেখো ইএ ইবির মধ্যে যেটা বড় হবে সাধারণভাবে বিয়োগ করবে, বড় মাইনাস ছোট করে, এবং যেটা বড় হবে সেই দিকেই লব্ধি প্রাবল্যের অভিমুখটা যাবে। ধরে নাও আমরা মনে করছি ই এ এটার পরিমাণ বড়, তাহলে ইএ মাইনাস ইবি একটা ধনাত্মক সংখ্যা পাওয়া যাবে এবং তখন লব্ধি প্রাবল্যের অভিমুখটা এই দিকে যাবে। ঠিক আছে, বিয়োগ ফলের মধ্যে যেটা বড় সংখ্যা হবে, যদি ইএ এবং ইবির মধ্যে ই এ বড় হয় তাহলে লব্ধি প্রাবল্য হবে ইএ মাইনাস ইবি এবং প্রাবল্যের অভিমুখ ইএ বরাবর যাবে। অনুরূপে যদি ইবি বড় হয় তাহলে লব্ধি প্রাবল্য হবে ইবি মাইনাস ইএ, লব্ধি প্রাবল্যের অভিমুখ ইবি দিকে দেখানো হয়েছে, অর্থাৎ ও থেকে এর দিকে যাবে। তাহলে এইভাবে আমরা লব্ধি প্রাবল্যটা এখান থেকে নির্ণয় করতে পারবো। নাম্বার 3 দেখো, দুটো আধানের সংযোগকারী সরলরেখা যদি এখানে প্লাস কিউ হয়, Q1 হয়, এটা প্লাস Q2 হয় এবং এই দূরত্বটা যদি আর হয়, তাহলে এখানে একটা বিন্দু যদি আমি নিই x, এই বিন্দুতে অর্থাৎ এ বি সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে ই এ দেখো, অর্থাৎ এ বিন্দুতে আধানের জন্য প্রাবল্য হচ্ছে Q1/R+X²। তার মানে এই দিক বরাবর যাবে, এটা হলো ই এ। লক্ষ্য করে দেখো ই এ ইকুয়াল টু Q1 বাই দূরত্বটা দেখো এ থেকে সি পর্যন্ত এসি দূরত্ব ইকুয়াল টু হলো R+X। আবার ইবি মানে হলো Q2/X², কারণ বিসি এই দূরত্বটা হলো শুধুমাত্র x। এইভাবে ইএ এবং ইবি নির্ণয় করব এবং এক্ষেত্রেও ইবির পরিমাণটা দেখো একই দিকে ক্রিয়া করবে ইবি, তাহলে সেক্ষেত্রে লব্ধি প্রাবল্যের পরিমাণটা আমাদের এখানে দাঁড়াবে ই এ প্লাস ইএ প্লাস ইবি। ঠিক আছে, এইভাবে লব্ধি প্রাবল্যটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার সময় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দেখে দেখে আমরা এখানে লব্ধি প্রাবল্যের মান এবং অভিমুখগুলো নির্ণয় করব। এখানে লব্ধি প্রাবল্যের অভিমুখটা দেখো সি বিন্দুতে যেহেতু ইএ এবং ইবি একই দিকে ক্রিয়া করেছে, সেই হিসেবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা এখানে যোগ হবে, ইএ প্লাস ইবি হবে। কেন একই দিকে হয়েছে লক্ষ্য করো, প্লাস Q1 আধানের জন্য সি বিন্দুতে বিকর্ষণ বল সৃষ্টি হয়, তাহলে বহির্মুখে যাবে। আবার প্লাস Q2 আধানের জন্য সি বিন্দুতে বিকর্ষণ বল সৃষ্টি হয়, সেটাও বহির্মুখে একই দিকে বরাবর যাবে। তাহলে ইএ এবং ইবি একই সরলরেখা বরাবর একই দিকে ক্রিয়া করে, সেই জন্য লব্ধি প্রাবল্য তাদের সরাসরি যোগফলের সমান হবে। তাহলে এক্ষেত্রে ই সমান ইএ প্লাস ইবি। এইভাবে আমরা লব্ধি প্রাবল্যগুলোকে নির্ণয় করতে পারবো। বিভিন্ন বিন্দুতে লব্ধি প্রাবল্য এইভাবে নির্ণয় করা যায়। নাম্বার 3 দেখো, এইগুলো আমরা অঙ্কগুলো করবার আগে আমাদের এই বিষয়গুলোর দিকে খেয়াল করতে হবে, তবে আমরা গণনা সঠিকভাবে করতে পারবো। আরেকটা বিষয় এখান থেকে লক্ষ্য করো, ধরো এইখানে দুটো আধান আছে, ঠিক আছে, এই আধানটা হলো প্লাস Q1, এই আধানটা হলো প্লাস Q2। তাহলে এই বিন্দুটা এ, এই বিন্দুটা নিয়ে নিলাম বি। লক্ষ্য করে দেখো আমরা এখানে একটা বিন্দু নিয়েছিলাম, সেটা হলো ও বিন্দু, এবং এই দেখো এখানে R1 এবং এখানে যদি R2 দূরত্ব নিই, একটু আগেই আমরা এই চিত্রটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এর জন্য হবে Q1/R1²,
এই ওইদিকে যাবে এবং কিউ টু বাই আর টু স্কোয়ারটা এইদিকে যাবে, অর্থাৎ এদিকে হলো ই এ যাবে, এই দিক বরাবর আমরা পাবো ইবি। এখন লক্ষ্য করে দেখো ও বিন্দু বা যে কোনো একটা বিন্দু যদি আমি নিই, বিন্দুটা যদি আমি এখানে নিই অথবা যদি আমরা এখানে বিন্দুটা নিই বা এই এবি সরলরেখার মধ্যে এ এবং বি এই অঞ্চলটুকুর মধ্যে এর মধ্যে আর কি এই সরলরেখাটার মধ্যে অর্থাৎ এ এবং বি এর মাঝে অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে যদি আমরা যে কোনো বিন্দু নিই সেই বিন্দুতে দুটো প্লাস কিউ ওয়ান কিউ টু অর্থাৎ এটাও প্লাস এই আধানের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে দুটি পাওয়া যাবে তারা পরস্পর বিপরীতমুখী হবে। এই বিপরীতমুখী যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই আমরা মনে করতে পারি যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার সময় সব সময় ইএ মাইনাস ইবি অথবা ইবি মাইনাস ইএ এইরকম ভাবে লব্ধি প্রাবল্যটা পাওয়া যাবে। এবং লব্ধি প্রাবল্য যদি ইএ মাইনাস ইবি বা ইবি মাইনাস ইএ এরকম পাওয়া যায় তাহলে কোনো একটা বিন্দু যদি এরকম হয় যে বিন্দুতে ই এ এবং ইবি দুটোর মান সমান হয় তাহলে তাদের বিয়োগফলটা শূন্য হবে। তাহলে সেই বিন্দুটাতে আমরা শূন্য প্রাবল্যের বিন্দু পাবো। ওই বিন্দুতে কোনো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য মানে বা শূন্য প্রাবল্য থাকবে না, সবসময় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ওই বিন্দুতে শূন্য হবে। তাহলে আমরা যদি মনে করি এই বিন্দুতেই ই এ ইকুয়াল টু ইবি পাওয়া যায় তাহলে স্বাভাবিকভাবেই ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে। তাহলে আমরা এখানে বলতে পারি কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কিউ টু বাই আর টু স্কোয়ার। এইটা যদি হয় তাহলে অর্থাৎ কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কিউ টু বাই আর টু স্কোয়ার যদি হয় তাহলে ও বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে। এক্ষেত্রে আমরা কি জিনিসটা পেলাম সেটা হচ্ছে এবি সরলরেখার দুই প্রান্তে যদি দুটি ধনাত্মক আধান থাকে বা দুটোই ঋণাত্মক আধান থাকে তাহলে সরলরেখার মাঝের কোনো একটি বিন্দু পাওয়া যেতে পারে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হয়, লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে। আরেকবার বলছি, এবি সরলরেখার দুই প্রান্তে যদি দুটি ধনাত্মক আধান অথবা দুটোই ঋণাত্মক আধান থাকে তাহলে এবি সরলরেখার মধ্যে কোনো একটি বিন্দু পাওয়া যেতে পারে যে বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য পেতে হলে এই সরলরেখা দুটোর মাঝখানে অর্থাৎ এবির মাঝে যদি কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য পেতে হয় তাহলে দুই প্রান্তের আধানকে অবশ্যই দুটোই ধনাত্মক হতে হবে অথবা দুটোই ঋণাত্মক আধান হতে হবে, তা নাহলে হবে না। এবার দেখো পরের অংশটার দিকে দেখো, এখানে একটা সরলরেখা আমরা এখানে দেখালাম, এইটা হলো এ এবং এই বিন্দুটা হলো বি। ধরে নাও এইটা প্লাস কিউ ওয়ান আধান, এইটা হলো মাইনাস কিউ টু আধান, প্লাস কিউ ওয়ান এবং মাইনাস কিউ টু। এইখানে আমি একটা বিন্দু নিলাম ও, তাহলে এই দূরত্বটা হলো আর ওয়ান, এই দূরত্বটা হলো আর। লক্ষ্য করে দেখো এই বিন্দুতে ই এ অর্থাৎ এ বিন্দুর জন্য প্রাবল্য ইকুয়াল টু হবে কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার, বি বিন্দুর জন্য প্রাবল্য হবে ইবি ইকুয়াল টু কিউ টু বাই আর টু স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখো ই এ এদিকে কাজ করবে কারণ এটা বিকর্ষণ বল হবে, আর ই বি এদিকে কাজ করবে এটা হলো আকর্ষণ বল হবে। তাহলে লক্ষ্য করে দেখো বিন্দুটা যদি এখানে হয় বা এখানে হয় বা এবি সরলরেখার মধ্যে কোনো একটি বিন্দুতে যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে বিন্দু যে কোনো বিন্দু যদি তুমি ধরে নাও তাহলে দেখবে প্রতিটা বিন্দুতেই ই এ এবং ইবি অর্থাৎ কিউ ওয়ানের জন্য প্রাবল্য এবং কিউ টুর জন্য প্রাবল্য একই অভিমুখে কাজ করে। তার ফলে তাদের মধ্যে যে লব্ধি প্রাবল্য হবে সেটা সর্বদাই ই এ প্লাস ইবি হবে, সর্বদাই। অর্থাৎ এটা দেখো ই এ ই সমান ই এ প্লাস ইবি হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে ই এ প্লাস ইবি, যেহেতু দেখো এই জায়গাতে ই এ সমান মানটা দিয়েছি, ইবির মানটা দিয়েছি, তাহলে ই এ এবং ইবি যখন দুটোই দেখা যাচ্ছে, এখানে রাশিগুলো দেখো এখানে কোনো জায়গায় নেগেটিভ কিছু নেই, তাহলে যোগ করলে সরাসরি আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার প্লাস
Q2 বাই R2 স্কয়ার। তাহলে Q1 বাই R1 স্কয়ার প্লাস Q2 বাই R2 স্কয়ার হলো, দেখো ই কখনো, এই যে সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে ই এর মান কখনো শূন্য হবে না, ঠিক আছে, ই এর মান কখনোই শূন্য হবে না। তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ, অর্থাৎ এবি সরলরেখার দুই প্রান্তে দুটি আধান যদি এরকম থাকে, একটি পজিটিভ এবং অপরটি নেগেটিভ, তাহলে এবি সরলরেখার মধ্যে কোনো বিন্দু পাওয়া যাবে না যে বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হয়। অর্থাৎ লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবি সরলরেখার মধ্যে কোনো বিন্দুতে শূন্য হতে পারে না, সর্বদাই দুটো যোগ হবে, ফলে বিয়োগ হচ্ছে না, অতএব শূন্য কখনো হবে না। তাহলে এবি সরলরেখার মধ্যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি শূন্য হতে হয়, তাহলে আধান দুটির প্রকৃতি, অর্থাৎ দুটোই ধনাত্মক হতে হবে অথবা দুটোই ঋণাত্মক হতে হবে। একটা ধনাত্মক অপর যদি ঋণাত্মক হয়, তাহলে এবি সরলরেখার মধ্যে কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হতে পারে না। এরপরে দেখো, লক্ষ্য করে দেখো, আমরা এখানে এটা 3 নম্বর যাচ্ছি, এ, এই বিন্দুটা নেব বি, এইটা দেখো প্লাস Q1, এইটা হলো মাইনাস Q2। তাহলে স্বাভাবিকভাবেই এবি সরলরেখার মধ্যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য, অর্থাৎ এই দূরত্ব এ থেকে এই বিন্দুগুলির মধ্যে কোথাও লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য নয়। কিন্তু এই সরলরেখাটাকে যদি আমি এই দিকে বর্ধিত করে ধরে নাও, এটা বি ড্যাশ, এবং এই দিকে সরলরেখাটা বর্ধিত করে যদি এ ড্যাশ নিই, তাহলে হতে পারে এ ড্যাশ অথবা বি ড্যাশের মধ্যে, অর্থাৎ বি টু বি ড্যাশ এই জায়গাটুকু, এ টু এ ড্যাশ এই জায়গাটুকু, এই জায়গাটুকুর মধ্যে কোনো বিন্দু পাওয়া যেতে পারে যেখানে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হতে পারে। অর্থাৎ সরলরেখাটার ভিতরে হবে না, কিন্তু বি থেকে বাইরে, এ থেকে বাইরে কোনো বিন্দুতে ওই সরলরেখাটির উপরে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে। লক্ষ্য করে দেখো, আমরা এখানে এই দূরত্বটা ধরে নিলাম, এইখানে একটা আমরা এক্স এটা নিলাম, ঠিক আছে, এই দূরত্বটা হলো ওয়াই নিলাম, অর্থাৎ এ ড্যাশ ইকুয়াল টু ওয়াই নিলাম এবং বি ড্যাশ ইকুয়াল টু এক্স নিলাম। এখন আমি মনে করছি বি বিন্দুতে প্রাবল্যটা দেখব, বি ড্যাশ এই বিন্দুতে লব্ধি প্রাবল্যটা দেখব। তাহলে এ বিন্দুর সাপেক্ষে দেখো ই এ ইকুয়াল টু হচ্ছে Q1 বাই আর প্লাস এক্স এর স্কোয়ার। স্বাভাবিকভাবেই এটা বহির্মুখে যাবে, এটা হলো ই এ, আর ইবিটা এদিকে যাবে, ইবি, অতএব দেখো ইবি ইকুয়াল টু হচ্ছে Q2 বাই এক্স স্কোয়ার। এখানে আরেকবার ব্যাপারটা বলে দিই, যখন আমরা এই প্রাবল্যের সমীকরণ বা ক্যালকুলেশনগুলো আমরা এখানে বসাচ্ছি, তখন এখানে আধানের যে চিহ্ন এটা মাইনাস বা এই চিহ্ন প্লাস আমরা কোনো জায়গায় ব্যবহার করিনি। আমরা কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্যটার অভিমুখটা লক্ষ্য করে বি ড্যাশ বিন্দুতে আমরা লব্ধিটা নির্ণয় করব যোগ অথবা বিয়োগের মাধ্যমে বা ভেক্টর যোগফল করার মাধ্যমে দেখাবো। এখানে কিন্তু দেখো মাইনাস চিহ্নটাকে ব্যবহার করিনি। স্বাভাবিকভাবেই যেহেতু দুটো বিপরীত মুখে প্রাবল্য আছে, অতএব ই সমান আমরা এখান থেকে করছি ই বি মাইনাস ই এ, উল্টোটাও হতে পারে ইবি এ মাইনাস ইবি, অতএব ই সমান আমরা এখান থেকে পাবো Q2 বাই এক্স স্কোয়ার মাইনাস Q1 বাই আর প্লাস এক্স এর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আমরা প্রাবল্যটা এখানে পেতে পারি। এটা লব্ধি প্রাবল্য। এখন লব্ধি প্রাবল্য যদি শূন্য হয়, তাহলে তার শর্তটা আমরা পাবো। কোন ক্ষেত্রে লব্ধি প্রাবল্যটা শূন্য হবে? ই ইকুয়াল টু যদি 0 করতে হয়, ই ইকুয়াল টু 0, অতএব আমরা এখান থেকে বলতে পারি Q2 বাই এক্স স্কোয়ার মাইনাস Q1 বাই আর প্লাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু হলো 0। অতএব আমরা এখান থেকে বলতে পারি যে Q2 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু Q1 বাই আর প্লাস এক্স স্কোয়ার,
অর্থাৎ আমরা এখান থেকে পাবো, দেখো q1 বাই q2 ইকুয়াল টু r প্লাস এক্স বাই এক্স তার স্কোয়ার। এই শর্ত যদি পালিত হয় তাহলে সেক্ষেত্রে বি ড্যাশ বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে। লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে, লক্ষ্য করে দেখো, টেকনিক্যালি আমরা যেটা এখানে বলবো, যে কোনো একটা বিন্দুতে দেখো এখানে লব্ধি প্রাবল্য নির্ণয় করার আগেই ই এ এবং ইবি দুটি বিপরীত মুখে পড়েছে। অনুরূপভাবে এখানেও আমরা দেখাতে যাই, তাহলে এই বিন্দুতে যখনই দুটো প্রাবল্য পাবো, অর্থাৎ Q1 এর জন্য প্রাবল্য আর Q2 এর জন্য প্রাবল্য দেখব, তখন ওই বিন্দুতে দুটো প্রাবল্য ই এ এবং ইবি বিপরীত মুখে পড়বে। সেই জন্য ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি পাওয়া যাবে একটি বিয়োগফল, অর্থাৎ সরাসরি বিয়োগফল, যেহেতু একই সরলরেখায় বিপরীত মুখে আছে, এবং এই বিয়োগফলটা যেহেতু আমরা পাচ্ছি, অতএব এটা শূন্য হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে কি না আমরা এখান থেকে এটাকে দেখতে পেলাম। তাহলে বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য অথবা শূন্য নয়, সেইটা আমরা কিভাবে পাবো সেটা এইগুলো থেকে আমরা দেখতে পেলাম। অর্থাৎ যদি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখগুলি পরস্পর বিপরীত দিকে থেকে থাকে দুটির ক্ষেত্রে, তাহলে আমরা সেক্ষেত্রে প্রাবল্যটা শূন্য এই বিন্দুটা পেতে পারি। আর যদি কোনো বিন্দুতে একই দিকে বারবার হয়, তাহলে সেই বিন্দুতে লব্ধি প্রাবল্যটা শূন্য হবে না। আমরা এর উপরে একটা অঙ্ক দেখবো। দেখো, বলছে +20 ইউনিট এই আধানটিকে -30 ইউনিট এই আধান থেকে 4 সেন্টিমিটার দূরে রাখা। এদের সংযোগকারী সরলরেখার উপর কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে? ঠিক আছে, লব্ধি প্রাবল্য শূন্য হবে। একটু আগে আমরা যে সূত্রগুলো দেখালাম তার সাপেক্ষে আমরা এটা নির্ণয় করব। এইটা +20 আর এইটা হচ্ছে -30। ঠিক আছে, +20 এবং -30 এই দূরত্বটা আমাদের দিয়ে দিয়েছে 4 সেমি। তাহলে এ এবং বি এটা নিলাম। লক্ষ্য করে দেখো, এখানে যেহেতু একটা নেগেটিভ একটা পজিটিভ আছে, তাহলে এখানে যেহেতু প্রশ্নের মধ্যে বলেছে কোন বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য, তাহলে এ থেকে বি এর মধ্যে আমি যে বিন্দুগুলো দেখাবো, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের লব্ধি কখনোই শূন্য হবে না, কারণ দুটি আধান দেখো পরস্পর বিপরীত আছে, একটি প্লাস একটি মাইনাস। আমরা একটু আগেই বলেছি যে দুটোই প্লাস বা দুটোই মাইনাস হলে তবেই লব্ধি প্রাবল্য সরলরেখার ভেতরের বিন্দুগুলিতে শূন্য হতে পারে। একটা নেগেটিভ একটা পজিটিভ হলে এটা সম্ভব নয়। তাহলে সরলরেখাগুলো এক্সটেন্ড করতে হবে, বাইরের দিকে বার করে দিতে হবে, অর্থাৎ বর্ধিত করতে হবে, এবং বর্ধিত বিন্দুগুলির মধ্যে কোথাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হতে পারে। অর্থাৎ আমরা এদিকে করতে পারি, বি ড্যাশ বিন্দুতে হয়তো প্রাবল্য শূন্য হতে পারে, অথবা এই দিকে এ ড্যাশ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হতে পারে। আমরা এখন এই দিকটা ধরে নেব, এ ড্যাশ বিন্দুতে ধরো এই দূরত্বটা হলো এক্স, ওটাও ধরা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো একটা বিন্দু ধরে নিলেই হবে। ধরে এটাও হতে পারে, এটাও হতে পারে। যেহেতু আমি সঠিকভাবে জানি না যে বি থেকে বি ড্যাশের দিকেই প্রাবল্যটা শূন্য হবে নাকি এ থেকে এ ড্যাশের দিকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হবে, যেহেতু জানা নেই, অতএব ওই দিকেও আমরা ধরতে পারি, এদিকেও ধরতে পারি। আমরা এখন এদিকে ধরলাম, কারণ আগে আমরা ওইটা দেখিয়েছি, সেই জন্য আমরা এখন এই দিকটা দেখাবো। দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিন্দুতে প্রাবল্য ই এ ইকুয়াল টু হচ্ছে 20/x²। তাহলে এটা এই দিকে যাবে, এটা হলো ই এ,
আবার ইবিটা এদিকে যাবে, ইবি দেখো এখানে ইবি ইকুয়াল টু হচ্ছে 30/4 প্লাস এক্স এর স্কোয়ার, 30/4 প্লাস এক্স এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে যেহেতু এই বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে, তাই আমরা বলতে পারি ইএ এবং ইবি পরস্পর সমান হবে। অতএব ই ইকুয়াল টু ইএ মাইনাস ইবি ইকুয়াল টু 0। অতএব ইএ সমান ইবি, ইএ সমান এখানে ইবি পাওয়া গেল, ইএ সমান এখানে ইবি পাওয়া গেল। অতএব 20/x² ইকুয়াল টু হলো 30/4 প্লাস এক্স এর স্কোয়ার। তাহলে এগুলো কেটে দাও এখান থেকে। এরপরে চলো আমরা গণনা করব। দেখো, অতএব এখান থেকে পাওয়া যাচ্ছে 2 × 4 প্লাস এক্স এর স্কোয়ার ইকুয়াল টু 3x²। তাহলে ইকুয়াল টু হচ্ছে 2 16 প্লাস 8x প্লাস x² ইকুয়াল টু 3x² ইকুয়াল টু এখান থেকে আমরা পাবো 32 প্লাস 16x প্লাস 2x² ইকুয়াল টু 3x² হয়েছে। তারপর দেখো, অতএব x² মাইনাস 16x মাইনাস 32 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ আমরা এখান থেকে পেলাম। এবার এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। এই সমীকরণের রুট নির্ণয় করতে হবে। দেখো, x ইকুয়াল টু 16 প্লাস মাইনাস √b² মানে হচ্ছে 16² মানে 256 মাইনাস 4ac, 4 ইন্টু ac মানে হচ্ছে 1, 32 মানে মাইনাস 32, এটা প্লাস হয়ে গেল বাই 2 ইকুয়াল টু হচ্ছে 16 প্লাস মাইনাস √256 প্লাস 4 2 8 4 3 12 বাই 2। তারপর ইকুয়াল টু হচ্ছে 16 প্লাস মাইনাস √2, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে দেখো দুটো পাওয়া যাবে, একটা হচ্ছে 16 প্লাস আর একটা হচ্ছে 16 মাইনাস 19.59। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা প্লাস ধরে নিই, তাহলে x1 ইকুয়াল টু পাওয়া যাবে 16 প্লাস 19.59 বাই 2 প্লাস 19.59 বাই 2 ইকুয়াল টু পাওয়া যাবে 17.79। ঠিক আছে, 17.79 এখান থেকে এই সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক আছে, আরেকটা লক্ষ্য করে দেখো, যদি আমরা এটাকে মাইনাস চিহ্ন ধরতাম, x2 ইকুয়াল টু 16 মাইনাস 19.59 বাই 2 হতো, তাহলে এটা নেগেটিভ ভ্যালু পাওয়া যেত। মাইনাস ভ্যালু পাওয়া যাবার অর্থ হচ্ছে এইখান থেকে এই যে এটা এই বিন্দু ধরেছিলাম, এটার এই দিকটায় আমরা প্লাস নিয়েছিলাম, মাইনাস চিহ্ন ধরা মানে ভিতরে চলে আসবে, অর্থাৎ এ এবং বি বিন্দুর মাঝের বিন্দু পাওয়া যাবে, যে বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে না। সেই জন্য x2 এখানে গ্রহণীয় হবে না। অতএব x1 ইকুয়াল টু 17.79, অর্থাৎ এ বিন্দু থেকে বাম দিকে অর্থাৎ +20 বাঁ দিকে 17.59 এই এত দূরত্বে লব্ধি প্রাবল্যটা শূন্য পাওয়া যাবে।
ঠিক আছে, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হয় আর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য পাওয়া যাবে না সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ক্লিয়ার হলো?